হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সাইফ আছি সাথে, আর নিয়ে এসেছি নতুন একটি মুভি এক্সপ্লেনেশন। আজ কথা বলবো শ্যাম সিংহ রয় মুভির কথা। মুভিটি 2021 সালে রিলিজ হয়েছে, আর মুভিটির IMDb রেটিং 8/10, আর 96% গুগল ইউজার্স এই মুভিটি পছন্দ করেছেন। সো গাইজ, কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা বাসুদেব ঘন্টাকে দেখতে পাই। বাসু একজন আপকামিং ফিল্ম ডিরেক্টর। বাসুর ফিল্ম ডিরেক্ট করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু তখন পর্যন্ত সে কোনো ফিল্ম ডিরেক্ট করতে পারেনি। একজন প্রডিউসার বাসুকে একটি শর্ট ফিল্ম তৈরি করতে বলে। শর্ট ফিল্ম দেখে ভালো লাগলে ওই প্রডিউসার বাসুকে ফিল্ম ডিরেক্ট করার জন্য সুযোগ দিবে, আর তাই বাসু তার শর্ট ফিল্ম তৈরি করার জন্য অডিশন নিচ্ছে। কিন্তু বাসু তার মনের মতো অ্যাক্ট্রেস খুঁজে পাচ্ছিল না। বাসু ওই অডিশনগুলো তার এক বন্ধুর ক্যাফেতে নিচ্ছিল। বাসু ওই ক্যাফেতে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটার নাম কীর্তি। সে মনোবিজ্ঞানের ছাত্রী। কীর্তি বাসুর শর্ট ফিল্মের ক্যারেক্টারের জন্য একদম পারফেক্ট। বাসু এতদিন ধরে এরকম একটা মেয়েকেই খুঁজছিল, তাই বাসু কীর্তির সাথে কথা বলতে যায়। বাসু কীর্তির কাছে নিজের পরিচয় দিয়ে কীর্তিকে তার ফিল্মে কাজ করার প্রস্তাব দেয়, কিন্তু কীর্তি সরাসরি মানা করে দেয়। কীর্তি বলে ফিল্মের প্রতি তার কোনো আগ্রহ নেই, কিন্তু বাসুও নাছোড়বান্দা। কীর্তিকে রাজি করানোর জন্য সে কীর্তির পিছে পিছে তার বাড়ি পর্যন্ত যায়। কীর্তি তবুও রাজি হয় না। তখন বাসু বলে, তুমি রাজি না হলে তোমার বাবাকে বলে দেবো তুমি সিগারেট খাও। কীর্তি বলে, কি প্রুফ আছে আমি সিগারেট খাই? বাসু তখন কীর্তির একটা সিগারেট খাওয়ার ছবি দেখায়। এই ছবিটা বাসু ক্যাফেতে তুলেছিল। এরপর বাসু কীর্তিকে ইমোশনাল করার জন্য বলে, আমার ছোটবেলা থেকে ডিরেক্টর হওয়ার স্বপ্ন, কিন্তু আমার বাজেট অনেক কম, এর জন্য আমি আমার জবও ছেড়ে দিয়েছি। শেষমেশ কীর্তি রাজি হয় আর বলে, আমি শুধু 2 সপ্তাহ সময় দিতে পারবো, কারণ এরপর হায়ার স্টাডিজের জন্য কীর্তি মুম্বাই চলে যাবে। কীর্তি ওই ছবিটাও ডিলিট করে দিতে বলে। পরের দিন সকালে বাসু কীর্তিকে শুটিং এর জন্য নিতে আসে। এরপর অল্প বাজেটেই ওদের শুটিং শুরু হয়। বাসুর এই শর্ট ফিল্মের স্টোরি ছিল একটি মেয়েকে নিয়ে, যার পেইন্টিং করার অনেক শখ। মোটামুটি ভাবে তাদের শুটিং চলতে থাকে, কিন্তু একদিন এক এমবির বাড়ির সামনে শুটিং করায় পুলিশ ওদেরকে ধরে নিয়ে যায়। কীর্তির বাবা ওদেরকে ছাড়িয়ে নেয়। এরপর কীর্তি বাসুর সাথে আর কাজ করতে চায় না, কিন্তু বাসু আবারও ইমোশনাল কথা বলে কীর্তিকে রাজি করায়। কাজ করতে করতে কীর্তি আর বাসুর মাঝে ভালো সম্পর্ক তৈরি হয়। এরপর একদিন শুটিং এর সময় কিছু গুন্ডা কীর্তিকে বিরক্ত করে। তখন বাসু এসে গুন্ডাগুলোকে ক্যামেরার ট্রাইপড দিয়ে মারতে শুরু করে। সেই সময় হঠাৎ করে বাসু ব্ল্যাক আউট হয়ে যায়। তার মধ্যে আলাদা একটা পার্সোনালিটি চলে আসে। তখন বাসুর কান থেকে রক্ত বের হয়। ওই অবস্থায় বাসু গুন্ডাদেরকে প্রচুর মারে, কিন্তু কিছুক্ষণ পর যখন বাসুর সেন্স ফিরে আসে, তখন তার আর কিছুই মনে থাকে না। বাসু কিছুই বুঝতে পারে না কিভাবে কি হয়েছে। এরপর সিন শিফট হয়। শর্ট ফিল্ম রেডি হওয়ার পর বাসু শর্ট ফিল্মটা প্রডিউসারকে দেখায়। প্রডিউসার শর্ট ফিল্মটা অনেক পছন্দ করে আর বাসুর সাথে কাজ করতে চায়। এর জন্য এগ্রিমেন্ট সাইন করে বাসুকে অ্যাডভান্স পেমেন্টও করে দেয়। এরপর প্রডিউসার বাসুকে স্ক্রিপ্ট রেডি করতে বলে। কিছুদিন পর প্রডিউসার ফোন করে স্ক্রিপ্ট দেখতে চায়। তখন বাসুর স্ক্রিপ্টের ক্লাইম্যাক্স লেখা বাকি ছিল। বাসুর সকালবেলা প্রডিউসারকে স্ক্রিপ্ট দেখাতে চায়। এরপর বাসু তাড়াতাড়ি স্ক্রিপ্ট শেষ করতে চায়, কিন্তু অনেক চেষ্টা করেও লেখা শেষ করতে পারে না। তখন বাসু ড্রিঙ্ক করা শুরু করে। একটু একটু ড্রিঙ্ক করতে করতে এক পর্যায়ে বাসু অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। তখন আবারও বাসুর কান থেকে রক্ত বের হয়ে আসে, আর বাসুর পার্সোনালিটি আবার চেঞ্জ হয়ে যায়, যেন এটা বাসু নয়, সম্পূর্ণ আলাদা একজন ব্যক্তি। ওই অবস্থাতেই বাসু পুরো স্ক্রিপ্ট লিখে ফেলে। এরপর সকালবেলা প্রডিউসারকে স্ক্রিপ্ট দেখালে সেই স্ক্রিপ্টটা অনেক পছন্দ করে আর বাসুকে ফিল্মের কাজ শুরু করতে বলে। এরপর সিন শিফট হয়। বাসু ফার্স্ট মুভির কাজ শুরু হওয়ার খুশিতে তার ছাদে বন্ধুদেরকে নিয়ে একটা ছোট পার্টি করে। কীর্তি সেখানে বাসুর জন্য একটা শার্ট গিফট হিসেবে নিয়ে আসে। কীর্তি বাসুকে তখন বলে, তুমি ডিরেক্টর হিসেবে সফল হবে তখন এই শার্টটা পরবে, তাহলে আমি বুঝতে পারবো তুমি আমাকে মনে রেখেছো। পার্টি শেষে কীর্তি হঠাৎ বাসুকে কিস করে। এরপর ওরা কিছু অন্তরঙ্গ সময় কাটায়। ওই সময় আবার হঠাৎ করে বাসুর ব্ল্যাক আউট হয়। কীর্তির সাথে অন্তরঙ্গ অবস্থায় বাসুর রোজি নাম উচ্চারণ করে। তখন কীর্তি অনেক রেগে যায় আর বলে, আমি ভেবেছি তুমি জেন্টলম্যান, কিন্তু তুমি তো একটা পারভার্ট। কীর্তি ভাবে বাসু রোজি নামের কোনো মেয়ের সাথে রিলেশনে আসে। কীর্তি বলে, তোমাকে ভালোবাসা আমার বোকামি হয়েছে। সে রাগ করে চলে যায়। বাসু কিছুই বুঝতে পারে না। বাসু নিজেও জানে না কে রোজি, কেন সে তার নাম নিয়েছে, কারণ ব্ল্যাক আউট হয়ে গেলে ওই সময়ের কিছুই বাসুর মনে থাকে না। কীর্তি এভাবে চলে যাওয়ায় বাসু অনেক ডিপ্রেসড হয়। আর তখন বাসুর বন্ধু বলে, অনেক কষ্ট করে ফিল্মে কাজ করার সুযোগ পেয়েছো, সব বাদ দিয়ে এখন সেখানে কনসেন্ট্রেট করো। এরপর বাসুর সব চিন্তা বাদ দিয়ে ফিল্মের কাজ শুরু করে। 1 বছর পর বাসুর মুভি রিলিজ হয়। দর্শক বাসুর মুভিটি অনেক পছন্দ করে। মুভিটি একদম সুপারহিট হয়। এমনকি বলিউডের একজন প্রডিউসার বাসুর ফিল্মটা রিমেক করতে চায়। বলিউডের প্রডিউসাররাই তো ফিল্ম রিমেক করতে চাইবে, আর তার ডিরেকশনও বাসুকে দিয়েই করাতে চায়। বাসুর রাতারাতি সেলিব্রিটি হয়ে যায়।
এরপর বলিউডে রিমেক করার জন্য প্রডিউসারের সাথে প্রেস কনফারেন্স করতে বাসু মুম্বাই যায়। প্রেস কনফারেন্সের সময় বাসু কীর্তির দেয়া শার্টটা পরে, কিন্তু প্রেস কনফারেন্স চলাকালীন সময়ে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে বাসুকে গ্রেফতার করা হয়। কলকাতার একটি নামকরা প্রকাশনা সংস্থা এসআর পাবলিকেশনস বাসুর বিরুদ্ধে অভিযোগ করে যে বাসুর ফোনটি 50 বছর আগে লেখা তাদের সবচেয়ে জনপ্রিয় একটি উপন্যাস থেকে কপি করা হয়েছে। এই নিউজটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। কীর্তির বাবা সেটা দেখে কীর্তিকে ফোন করে জানায়। তখন কীর্তি তার ফোন নিউজটা বের করে দেখে। কীর্তি খেয়াল করে বাসু ওর দেয়া শার্টটা পরে আছে। কীর্তি বুঝতে পারে বাসু তাকে এখনো ভালোবাসে, তাই সেই বাসুর হেল্প করার জন্য আবার ফিরে আসে। বাসুর কেস হ্যান্ডেল করার জন্য কীর্তি নিজের চাচাতো বোন পদ্মাবতীকে রাজি করায়। পদ্মাবতী একজন ট্যালেন্টেড উকিল। পদ্মাবতী বাসুর সাথে কথা বলতে থানায় যায়। বাসু পদ্মাবতীকে জিজ্ঞেস করে সে কি করেছে আর কেন তাকে অ্যারেস্ট করেছে। পদ্মাবতী বাসুকে জানায় এসআর পাবলিকেশনস তার বিরুদ্ধে কপিরাইট উল্লঙ্ঘনের মামলা করেছে, কারণ ওদের মতে এই ফিল্মটা ওদের তেলেগু আর বাংলা উপন্যাস থেকে কপি করা হয়েছে। পদ্মাবতী বলে যেহেতু এটা খুন বা রেপের মতো বড় কেস নয়, তাই আদালতের সময় নষ্ট না করে অপরাধ স্বীকার করে নিলে শুধু 6 মাসের শাস্তি অথবা জরিমানা হবে। বাসু বলে আমি কোনো অপরাধ করিনি, আমি ওদের উপন্যাস কখনো দেখিওনি, আর তাছাড়া আমি বাংলা পড়তেই জানি না। এই গল্প আমার, আমি নিজে লিখেছি এটা। তখন পদ্মাবতী বলে 50 বছর আগের একটা বই থেকে হুবহু কপি করে লেখা। একটা বাচ্চাও বলবে তুমি কপি করেছো। ডাক্তার আর উকিলের কাছে কখনো মিথ্যা বলতে হয় না। পদ্মাবতী বাসুকে বাসুর অপরাধ বারবার স্বীকার করতে বলায় বাসু রাগ করে বলে আমি উকিল চেঞ্জ করব। এরপর পদ্মাবতী কীর্তিকে বলে সে আর বাসুর কেস লড়বে না। তখন কীর্তি বলে প্লিজ মানা করো না, ও আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তখন পদ্মাবতী বলে আমি শুধু বাসুর বেইলের ব্যবস্থা করতে পারবো। এই কেসের অপোনেন্ট উকিল কৃষ্ণমূর্তি আমার আইডল, তার বিরুদ্ধে কেস জেতা আমার জন্য অসম্ভব। এরপর আদালতে অ্যাডভোকেট কৃষ্ণমূর্তি বলে 1970 সালের লেখা শ্যাম সিংহ রায়ের উপন্যাস থেকে স্ক্রিপ্ট চুরি করে বাসু ফিল্ম বানিয়েছে, আর সেটা বলিউডেও বিক্রি করেছে। কৃষ্ণমূর্তি আদালতে শ্যাম সিংহ রায়ের অরিজিনাল উপন্যাস উপস্থাপন করে। এরপর আদালতের কাছে বাসুর শাস্তি আর জরিমানা দাবি করে। তখন বাসু বলে আমি এই উপন্যাস কখনো দেখিনি, এই গল্পটা আমার, আমি কেন মিথ্যা বলব। বাসু আদালতকে লাই ডিটেক্টর টেস্ট করতে বলে। আদালত লাই ডিটেক্টর টেস্ট করার অর্ডার দেয়। লাই ডিটেক্টর টেস্ট করে প্রুভ হয় বাসু সত্যি কথা বলছে, কিন্তু কৃষ্ণমূর্তি বলে লাই ডিটেক্টর টেস্টকে ধোকা দেওয়া অসম্ভব নয়। তখন পদ্মাবতী প্রুফ জোগাড় করার জন্য আদালতের কাছে সময় চায় আর বাসুর বেলের জন্য আবেদন করে। আদালত বাসুকে বেল দেয় আর 3 দিনের সময় দেয়। এরপর সিন শিফট হয়। পদ্মাবতী বাসুকে শ্যাম সিংহ রায়ের ডিটেলস জানায়। পদ্মাবতী বলে শ্যামের মা বাঙালি আর বাবা তেলেগু ছিল, তাদের লাভ ম্যারেজ হয়েছিল, ওরা পশ্চিমবঙ্গে বাস করত। ভাই বোনের মধ্যে শ্যাম সবার চেয়ে ছোট ছিল। শ্যাম কলকাতার একজন বড় লেখক আর সমাজকর্মী হিসেবে পরিচিত। 1977-এর পর শ্যামের আর কোনো খোঁজ পাওয়া যায়নি, এমনকি তার যদি মৃত্যুও হয়ে থাকে তাহলে তার কবর কোথায় সেটাও কেউ জানে না। এরপর 1985 সালে শ্যামের বাকি ভাইয়েরা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তাদের সন্তানরাই এখন এসআর পাবলিকেশনস চালায় আর ওরাই বাসুর বিরুদ্ধে কেস করেছে। এরপর বাসু শ্যাম সিংহ রায়ের একটা বই খুলে দেখে। বইটি বাংলায় লেখা ছিল আর বাসু বাংলা পড়তে পারত না, কিন্তু দেখতে দেখতে হঠাৎ নিজের অজান্তেই বাসু বাংলা পড়তে শুরু করে। তখন বাসুর বন্ধু খেয়াল করে বাসুর কান থেকে রক্ত বের হচ্ছে। কীর্তি জিজ্ঞেস করে কান থেকে রক্ত কেন বের হচ্ছে। বাসুর বন্ধু বলে মাঝে মাঝে ও নিজের মধ্য থেকে হারিয়ে যায়, তখন আর ওর কোনো বাসুর কথাই মনে থাকে না। এসব শুনে কীর্তি তার প্রফেসরের কাছে যায়। সে একজন সাইকোলজিস্ট। কীর্তি তাকে বাসুর ব্যাপারে জানায়। তখন প্রফেসর বলে হিপনোথেরাপির মাধ্যমে বাসুর মনের কথা জানা সম্ভব। কীর্তি নিজে উপস্থিত থেকে বাসুর উপর হিপনোথেরাপি করতে চায়। এরপর বাসুকে হিপনোটাইজ করে প্রফেসর প্রশ্ন করতে শুরু করে। প্রথমে বাসু ঠিকঠাক উত্তর দিলেও হঠাৎ করে সে অদ্ভুত আচরণ করতে থাকে। বাসুর কান থেকে আবার রক্ত বের হয়ে আসে। এরপর বাসুর পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। বাসু সম্পূর্ণ আলাদা একটা মানুষে রূপান্তরিত হয়। বাসু তখন রোজির নাম নিতে থাকে। প্রফেসর বাসুকে জিজ্ঞেস করে রোজি কি। বাসু বলে রোজি আমার স্ত্রী। এরপর প্রফেসর বাসুকে নাম জিজ্ঞেস করে। বাসু বলে আমার নাম শ্যাম সিংহ রায়। এইখানে আমরা বুঝতে পারি বাসুর পুনর্জন্ম হয়েছে। শ্যাম সিংহ রায় মৃত্যুর পর বাসু রূপে আবার পৃথিবীতে ফিরে এসেছে। গাইজ, ইটস জাস্ট এ মুভি, সো ডোন্ট টেক অল দিস সিরিয়াসলি। প্রফেসর বাসুকে আরো প্রশ্ন করে বাসু উত্তর দেয়। তখন ফ্ল্যাশব্যাকে শ্যাম সিংহ রায়ের জীবনের কাহিনী দেখানো হয়। শ্যাম পশ্চিমবঙ্গের একটি রক্ষণশীল পরিবারের সন্তান। সে অত্যন্ত প্রভাবশালী একজন সমাজ সংস্কারক এবং কমিউনিস্ট মতাদর্শের বিপ্লবী লেখক। শ্যাম সবসময় নিচু জাতের মানুষের উপর হয়ে আসা নির্যাতনের প্রতিবাদ করে। এখানে আমরা দেখতে পাই কিছু উঁচু শ্রেণীর মানুষ নিচু জাতের মানুষকে কুয়ার পানি ব্যবহার করতে দেয় না, কারণ নিচু জাতের মানুষ কুয়ার পানি ধরলে পানি অপবিত্র হয়ে যাবে। তখন শ্যাম নিচু জাতের একজনকে তুলে কুয়ায় ফেলে দেয় আর বলে এই কুয়া অপবিত্র হয়ে গেছে, এখন থেকে এই কুয়া নিচু জাতের যার যার ইচ্ছা পানি ব্যবহার করতে পারবে। এভাবেই শ্যাম সমাজের সব ভেদাভেদ দূর করার জন্য চেষ্টা করে। কিন্তু শ্যামের পরিবারের মানুষ এসব একদমই পছন্দ করে না। শ্যামের বড় ভাই শ্যামকে থাপ্পড় মেরে বলে তুমি আমাদের পরিবারের মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছ। তখন শ্যাম বলে
যেখানে মানুষই মানুষের শত্রু এমন জায়গায় আমি থাকবো না বলে সে বাড়ি ছেড়ে চলে যায়। তখন শ্যামের একজন ভাই এসে শ্যামকে বোঝায় সে যেন বাড়ি ছেড়ে চলে না যায়। শ্যামের এই ভাইয়ের নাম মনোজ সিংহ রায়। শ্যাম মনোজের সাথে সব কথা শেয়ার করে। শ্যাম মনোজকে বলে সে আসলে 3 দিন আগেই টিকিট কেটে রেখেছে, লেখালেখির জন্য তাকে এখান থেকে যেতেই হবে। এরপর রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে শ্যাম কলকাতা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, কিন্তু ঘাটে গিয়ে দেখে সেখানে কোনো মাঝি নেই। তখন একজন লোক বলে আজ থেকে নবরাত্রি শুরু হয়েছে, বাকি সবার সাথে মাঝিরাও হয়তো মন্দিরে আছে। শ্যাম মাঝিকে খুঁজতে মন্দিরে যায়। মন্দিরে তখন কিছু মেয়ে নাচ করছিল, সেখানকার এক মেয়েকে দেখে শ্যাম তার প্রেমে পড়ে যায়। মেয়েটির নাম মৈত্রী। নাচ শেষ হওয়ার পর সব মেয়েদের মন্দিরের আশ্রমের ভেতরে ঢুকিয়ে দরজা বাহির থেকে বন্ধ করে দেওয়া হয়। তখন শ্যাম একজনকে জিজ্ঞেস করে জানতে পারে ওরা আসলে দেবদাসী। ওরা নিজেদেরকে ভগবানের স্ত্রী মনে করে। ওরা শুধুমাত্র নাচার জন্যই বাইরে আসে, নাচ শেষ হলে আবার ভেতরে চলে যায়। এছাড়া মন্দিরের পুরোহিতরা এদেরকে নিজের যৌন দাসী হিসাবে ব্যবহার করে। এই ব্যাপারটার কিছু ঐতিহাসিক সত্যতাও আছে, যারা চান রিসার্চ করে দেখতে পারেন। এরপর আমরা দেখতে পাই রাতের বেলা মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত আশ্রমে গিয়ে নিজের পছন্দ মতো মেয়ে বেছে নেয় যাতে রাত কাটাতে পারে। পুরোহিত এভাবেই সব সময় নিজের পছন্দ মতো মেয়ে বেছে নিয়ে তার সাথে রাত কাটায়। এদিকে আমরা দেখতে পাই মৈত্রীর প্রেমে পড়ে শ্যাম সিদ্ধান্ত নেয় সে আর কলকাতা যাবে না। শ্যাম নাস্তিক হওয়া সত্ত্বেও প্রত্যেকদিন মন্দিরে যায় শুধুমাত্র মৈত্রীকে দেখার জন্য। একদিন নাচ শেষে আশ্রমে ঢোকার সময় মৈত্রীর ঘুঙুর নিচে পড়ে যায়। তখন শ্যাম তাকে হেল্প করার জন্য যায়। শ্যাম মৈত্রীকে মন্দিরের বাইরে দেখা করতে বলে। মৈত্রী কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে যায়। পরের দিন শ্যাম আবার মৈত্রীকে বলে রাতের বেলা দক্ষিণ দরজার সামনে তোমার জন্য অপেক্ষা করব। মৈত্রী এবারও কোনো উত্তর না দিয়ে চলে যায়, কিন্তু রাতের বেলা মৈত্রী লুকিয়ে লুকিয়ে মন্দিরের বাইরে গিয়ে শ্যামের সাথে দেখা করে। শ্যাম মৈত্রীকে নদীর তীরে নিয়ে যায়, আর সবসময় আশ্রমে বন্দী থাকা মৈত্রী খোলা আবহাওয়া দেখে অনেক খুশি হয়। সেদিন শ্যাম মৈত্রীকে নৌকা চালানো শেখায়। এরপর থেকে প্রতি রাতে শ্যাম মৈত্রীকে বাইরে ঘুরতে নিয়ে যায়। এক রাতে শ্যাম মৈত্রীকে একটা গোলাপ বাগানে নিয়ে যায়। এত গোলাপ একসাথে দেখে মৈত্রী অনেক খুশি হয়। মৈত্রীর নাম মন্দিরে দেওয়া, তাই শ্যাম সেদিন মৈত্রীর নতুন নাম দেয় রোজি। এভাবেই একসাথে তারা সময় কাটাতে শুরু করে। রোজিও শ্যামকে ভালোবেসে ফেলে। নবমীর রাতে শ্যাম রোজিকে বিয়ের জন্য প্রপোজ করে। তখন রোজি বলে আমি একজন দেবদাসী। শ্যাম বলে কোনো মেয়েই কারো দাসী নয়, আর যে মেয়েদেরকে দাসী বানায় সে কখনো ভগবান হতে পারে না। শ্যাম রোজিকে নিজের আত্মসম্মানের জন্য লড়াই করতে বলে। তখন রোজি বলে আমি মন্দিরের বাইরে আসলে কি এই সমাজ আমাকে মেনে নেবে? তখন শ্যাম রোজিকে দুজন দেবদাসীর কথা বলে যারা মন্দির থেকে বেরিয়ে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এরপর শ্যাম রোজিকে বলে আমি সব সময় তোমার পাশে থাকবো, এখন থেকে তোমার আর কাউকেই ভয় পাওয়ার প্রয়োজন নেই। শ্যাম আরো বলে পরদিন রাতে সে রোজিকে এখান থেকে নিয়ে চলে যাবে আর দুজনে মিলে নতুন জীবন শুরু করবে। পরদিন রাতে শ্যাম মন্দিরের বাইরে রোজির জন্য অপেক্ষা করে, কিন্তু রোজি আসে না। তখন একজন মহিলা আশ্রমের ভেতরে ঢুকতে দেখে শ্যামের পিছে পিছে যায়। ভেতরে গিয়ে দেখে রোজি আহত অবস্থায় পড়ে আছে। আশ্রমের একটা মেয়ে শ্যামকে বলে রাতের বেলা মহন্ত প্রতিদিনের মতো মেয়ে বাছাই করতে আসে। আজ সে রাত কাটানোর জন্য একটা ছোট্ট বাচ্চাকে বেছে নেয়। তখন মেয়েটিকে বাঁচানোর জন্য রোজি প্রতিবাদ করে, তাই মহন্ত রোজিকে প্রচুর মারে আর বলে তোমরা ভগবানের দাসী না, তোমরা আমার দাসী। রোজিকে মারধর করার পর মহন্ত রোজির গায়ে প্রস্রাব করে দেয়। এসব শুনে শ্যাম রেগে আগুন হয়ে যায়। এরপর শ্যাম আশ্রম থেকে সরাসরি মন্দিরে গিয়ে মহন্তকে প্রচুর মারে। এক পর্যায়ে শ্যাম মহন্তর লিঙ্গ কেটে দেয়। অন্য মহন্তকে জ্বলন্ত কয়লার উপর ফেলে দেয়। মহন্ত সেখানে ছটফট করতে করতে মারা যায়। ওখানে শ্যাম সবাইকে উদ্দেশ্য করে বলে নারী কারো কেনা বন্দী নয়, এমনকি ভগবানেরও নয়। এরপর শ্যাম রোজির গলার মঙ্গলসূত্র ছেড়ে ফেলে, তাকে এই দেবদাসী জীবন থেকে মুক্ত করে দেয়। কলকাতায় গিয়ে শ্যাম আর রোজি নতুন করে জীবন শুরু করে। সেখানে শ্যাম একটা রয়্যাল প্রেস নামের ছাপাখানার কাজ নেয়। এরপর শ্যাম আর রোজি বিয়ে করে। তাদের নতুন জীবন ভালোভাবেই কাটছিল। তখন একদিন ওরা জানতে পারে রোজি কোনোদিন মা হতে পারবে না। এটা শুনে রোজি অনেক ভেঙে পড়ে, কিন্তু শ্যাম তাকে সামলায়। এরপর সে ছাপাখানায় শ্যাম কাজ করত, তার মালিককে শ্যাম নিজের একটা লেখা ছাপাতে দেয়। শ্যামের লেখা অনেকেই পছন্দ করে। এরপর ওই ছাপাখানার মালিক শ্যামের প্রথম বই ছাপানোর দায়িত্ব নেয়। এরপর আর শ্যামকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক বই লিখে শ্যাম অনেক জনপ্রিয় হয়ে ওঠে। শ্যামের লেখার অনেক ফ্যান ছিল, যেমন ছিল তেমনি অনেক হেটার্সও ছিল, কিন্তু শ্যাম সব বাধা অতিক্রম করে নিজের কাজ চালিয়ে গেছে। শ্যাম এসআর পাবলিকেশনস নামে নিজের একটি প্রকাশনাও তৈরি করে। এরপর একদিন শ্যাম রোজিকে বলে চলো একটা জমি কিনে নিজেদের বাড়ি বানাই, কিন্তু রোজি তখন নিজেদের সুখের কথা চিন্তা না করে পুরো দেশে ছড়িয়ে থাকা মন্দিরের দেবদাসীদের কথা চিন্তা করে। তখন শ্যাম দেবদাসী প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এছাড়া রোজির কথা মতো দেবদাসীদের জন্য ট্রাস্ট গঠন করে তাদের থাকা খাওয়ারও ব্যবস্থা করে দেওয়া হয়। সবকিছু মিলিয়ে শ্যাম আর রোজি সুখে দিন কাটাচ্ছিল। একদিন রাতে রোজি শ্যামকে বলে সে শ্যামের কোলে মাথা রেখে হাসি মুখে মরতে চায়, এটাই তার শেষ ইচ্ছা। পরের দিন শ্যামের ভাই মনোজ শ্যামকে নিতে আসে, কারণ তাদের বড় ভাই অসুস্থ আর সে শ্যামকে দেখতে চায়। রোজি শ্যামকে যেতে দিতে চায় না। শ্যাম রোজিকে বুঝিয়ে বলে পিতামাতার পর তার বড় ভাই তার পিতার মতো। শ্যাম বলে সে জলদি ফিরে আসবে। এরপর বাড়ি যাওয়ার সময় শ্যাম নৌকায় একটা ছোট মেয়েকে প্রজাপতি আঁকতে দেখে। তখন শ্যাম নৌকায় বসেই তার উপর একটা ছোট গল্প লিখে ফেলে। এই গল্পটা মনোজকে পড়তে দেয়।
এরপর বাড়িতে পৌঁছানোর সাথে সাথে শ্যামের অন্য এক ভাই মনোজকে বাজারে পাঠিয়ে দেয়। এরপর শ্যামের বড় ভাই শ্যামকে অন্য এক মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দেয়। শ্যাম বলে আমার বিয়ে হয়ে গেছে। তখন শ্যামের ভাই বলে ওই বেশ আমরা কখনোই ঘরের বউ হিসাবে স্বীকার করব না। নিজের স্ত্রী সম্পর্কে এমন শব্দ শুনে শ্যাম অনেক রেগে যায়। তখন শ্যামের দুই ভাই মিলে তাকে হত্যা করার জন্য বড় ছুরি দিয়ে আঘাত করতে থাকে। আসলে শ্যামের বড় ভাই অসুস্থ ছিল না, এটা পুরোটাই একটা চক্রান্ত ছিল। ওরা মিথ্যা বলে শ্যামকে গ্রামে নিয়ে এসে তাকে হত্যা করেছে। মনোজ এই ব্যাপারে কিছুই জানতো না। সে বাজার থেকে ফিরে শ্যামকে অবস্থায় দেখে চিৎকার করে কাঁদতে থাকে। মনোজ শ্যামকে বাঁচাতে চায়, কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারে না। জীবনের শেষ মুহূর্তেও রোজির কথা মনে করতে করতেই শ্যাম মারা যায়। এরপর সিন প্রেজেন্টে চলে আসে। তখন বাসুকে হিপনোটাইজ করা হয়েছিল। আগের জন্মের সব স্মৃতি এখন বাসুর কাছে ক্লিয়ার হয়ে গেছে। বাসু বলে সে কলকাতায় যাবে। বাসু কলকাতার সেই রয়্যাল প্লেসে যায় যেখানে শ্যাম কাজ করছিল। সেখানে বাসু প্রেস মালিকের নাতনিকে দেখতে পায়। বাসু তাকে রোজির কথা জিজ্ঞেস করলে সে রোজির কোনো খোঁজ দিতে পারে না। এরপর বাসু মুম্বাই ফিরে যায়, কারণ তার কেসের হিয়ারিং ছিল সেদিন। পদ্মাবতী আদালতে বাসুর হিপনোথেরাপির ভিডিও জমা দেয়। তখন ব্যারিস্টার কৃষ্ণমূর্তি বলে পুনর্জন্ম হচ্ছে অন্ধবিশ্বাস, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পেরে বাসু পুনর্জন্মের এই নাটক করছে। তখন পদ্মাবতী কয়েকটি পুনর্জন্মের উদাহরণ তুলে ধরে বলে প্রমাণ হোক বা না হোক, এটাই সত্য যে বাসুর পুনর্জন্ম হয়েছে। আর বাসু নিজের লেখা গল্পই আবার লিখেছে, অন্য কারো গল্প কপি করেনি। এরপর আদালত কেসের রায় ঘোষণা করতে যাচ্ছিল, তখনই আদালতে শ্যামের ভাই মনোজ চলে আসে। শ্যামের বাকি দুই ভাই মারা গেলেও মনোজ এখনো বেঁচে আছে। মনোজ আদালতে বলে বাসুই শ্যাম সিংহ রয়। বাসুর রূপে শ্যামের পুনর্জন্ম হয়েছে। তখন কৃষ্ণমূর্তি মনোজের কাছে প্রমাণ চায়। মনোজ বলে আমার কাছে প্রমাণ আছে। তখন মনোজ আদালতে বলে বাসু যে শর্ট ফিল্মটা করেছিল সেটা শ্যামের লেখা একটি অসম্পূর্ণ ছোট গল্প। এই গল্পটা কখনো পাবলিশ হয়নি। এটার কথা শ্যাম আর মনোজ ছাড়া কেউ জানে না। বাসু এই গল্পটা কমপ্লিট করে শর্ট ফিল্ম তৈরি করেছে। পুনর্জন্ম না হলে এটা কিভাবে সম্ভব? আসলে সেদিন নৌকায় বসে শ্যাম যে গল্পটা লিখেছিল সেই গল্প আর বাসুর শর্ট ফিল্মের গল্প একই। এরপর মনোজ এসআর পাবলিকেশনসের অধ্যক্ষ হিসাবে বাসুর ওপর কেস তুলে নেয়, আর তাই কেস ক্লোজড হয়ে যায়। এরপর মনোজ বাসুকে বলে এই কোম্পানি, এই সম্পত্তি সবকিছু তোমার, এসব তুমি নিয়ে নাও। বাসু বলে এসব নিয়ে আমি কি করব? সারা জীবন পাশে থাকার ওয়াদা করে রোজিকে বিয়ে করেছিলাম, কিন্তু মাঝপথে ওকে ছেড়ে চলে গিয়েছি। তখন মনোজ বলে রোজি বেঁচে আছে আর সে তোমার জন্য অপেক্ষা করছে। মনোজ বাসুকে রোজির কাছে নিয়ে যায়। রোজি শ্যামের নামে একটা নাচের স্কুল চালায়। সেখানে একটা নদীর তীরে বাসু রোজিকে দেখতে পায়। রোজি আর শ্যাম একে অপরকে দেখে ইমোশনাল হয়ে যায়। দুজন সত্যিকার ভালোবাসার মানুষের আবেগঘন পুনর্মিলন দেখানো হয়। এরপর রোজি তার শ্যামের কোলে মাথা রেখে হাসি মুখে পরম শান্তিতে মৃত্যুবরণ করে, যেমনটা সে শ্যামের কাছে তার শেষ ইচ্ছার কথা জানিয়েছিল। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনেশন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানান আপনার মতামত। সাথে ছিলাম আমি সাইফ, আর আবার দেখা হবে অন্য কোনো মুভি দেখতে দেখতে।